2025 সালে ফৌজদারি কার্যবিধি দুইবার সংশোধন হয়। একটা সংশোধন হয় 10ই জুলাই 2025 সালে, তা হচ্ছে 173 ক 173 ক। প্রথম সংশোধনী কোনটা হয়? 173 ক। আবার কোন কোন জায়গায় লেখা আছে 173 এ। কোনো সমস্যা নেই। এই সংশোধনীটা কার্যকর হয়, আপনাদের গ্যাসে ক্লাসে আমি পড়াইছিলাম 10ই জুলাই 2025 এ। এটা কত নং অধ্যাদেশ ছিল? 36 নং অধ্যাদেশ ছিল। আজকে আমাদের এটা নিয়ে কোনো কথা নাই, আজকে আমাদের কথা হবে দ্বিতীয় সংশোধনী নিয়ে। আমরা একটু দ্বিতীয় সংশোধনী নিয়ে আজকে আলোচনা করব। দ্বিতীয় সংশোধনী এখন কিন্তু পার্লামেন্ট নাই, তারপরও সংবিধানের 93(1) অনুচ্ছেদের ক্ষমতা বলে, কত অনুচ্ছেদের? 93(1) অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি 41 নং অধ্যাদেশ বলে, কত নং? 41 নং অধ্যাদেশ বলে কি করে? এই ফৌজদারি কার্যবিধি দ্বিতীয়বার সংশোধন করে। এই সংশোধনীটা কার্যকর হয় 10ই আগস্ট 2025। কত? 10ই আগস্ট 2025 শূন্য দিলাম না, বাংলায় লেখা, হ্যাঁ 2025। তাহলে এটা সংবিধানের কত অনুচ্ছেদ মোতাবেক? 93(1) অনুচ্ছেদ মোতাবেক কত অধ্যাদেশ? 41 অধ্যাদেশ। এটা কার্যকর হয় কত সালে? 10ই আগস্ট 2025। বিষয়টা ক্লিয়ার? এই সংশোধনের নাম কি? এই সংশোধনের নাম হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর ব্র্যাকেটে অ্যামেন্ডমেন্ট সেকেন্ড অর্ডিন্যান্স 2025। এই সংশোধনের নাম কি? কোড অফ অ্যামেন্ডমেন্ট সেকেন্ড অর্ডিন্যান্স 2025। হ্যাঁ, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড শব্দটা আগে নিয়ে আসি আমরা। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট 2025। এটার নামকরণ কি? এটা থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে। এখন আপনাদের এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, এটা কত নং অধ্যাদেশ? 41 নং অধ্যাদেশ। এটা কত সালে কার্যকর হয়? 10ই আগস্ট 2025। এখন দ্বিতীয় সংশোধনীতে মোট 27টি পরিবর্তন আনা হয়েছে। কয়টা? 27টা পরিবর্তন আনা হয়েছে। এখন আমরা একটু দেখি, প্রথমে যে পরিবর্তনটা আনা হয়েছে 32 ধারায়। 32 ধারায় কি কি আছে আমাদের? ম্যাজিস্ট্রেটগণ যে সকল দণ্ড দিতে পারে। আপনারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কয় বছরের দণ্ড দিতে পারে? 5,000 টাকা, 10,000 টাকা, 5 বছর 10,000 টাকা। সেখানে এখন হবে 5 লক্ষ টাকা। 10,000 এর জায়গায় কত হবে? 5 লক্ষ টাকা। আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বর্তমানে 3 লক্ষ টাকা, আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 লক্ষ টাকা। 32 ধারা আর কোনো পরিবর্তন নাই। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মাত্র 5 লাখ। এখানে আর একটা পরিবর্তন আসছে, বেত্রাঘাত বাদ দিয়ে দিয়েছে। বেত্রাঘাত বাদ, এই বেত্রাঘাত শব্দটা বাদ দিয়েছে। আর যেখানে 10,000 টাকা ছিল সেখানে 5 লক্ষ টাকা করা হয়েছে, আর 3 লক্ষ টাকা করা হয়েছে, 2 লক্ষ টাকা করা হয়েছে। বিষয়টা ক্লিয়ার? 3 লাখ 2,000 টাকা 2 লাখ মানে 5 বাঙালির বেত্রাঘাত। বিষয়টা ক্লিয়ার তো? এরপরে আমরা চলে যাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে, গ্রেফতারের পদ্ধতি এবং গ্রেফতারকারী কর্মকর্তার কর্তব্য। 46 এ গ্রেফতারের পদ্ধতি, গ্রেফতারের পদ্ধতি এবং যিনি যাইবে গ্রেফতার করতে তার কর্তব্য কি? তার কর্তব্যটা কি দেখেন। যিনি গ্রেফতার করতে যাইবে তার দৃশ্যমান কি? দৃশ্যমান আইডি কার্ড দেখাইতে বলছে। কি বলছে? দৃশ্যমান আইডি কার্ড দেখাইতে বলছে। এক নম্বরে কি? দৃশ্যমান। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু আমি পয়েন্টগুলোকে ছোট ছোট করে নিয়ে আসছি। এক নম্বরে কি? দৃশ্যমান আইডি কার্ড দেখাইতে বলছে। দৃশ্যমান আইডি কার্ড আপনাকে দেখাইতে হবে ওই পুলিশ কর্মকর্তা।
হ্যাঁ এই যে নেম প্লেটে থাকতে হবে বা আইডি কার্ড দেখাতে হবে। 2 নম্বরে হচ্ছে গ্রেফতারের মেমো প্রস্তুত করতে হবে। গ্রেফতারের তাকে কি জন্য কি কারণে গ্রেফতার করতেছে একটা কি মেমো প্রস্তুত করতে হবে। মেমো প্রস্তুত করতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি। এরপর হচ্ছে গ্রেফতারের সময় পরিবার বা সেখানকার গণ্যমান্য ব্যক্তির সাক্ষ্য নিতে হবে। যদি সাক্ষ্য না নিতে পারে গণ্যমান্য ব্যক্তিদের, তাহলে 3 নম্বরে বলছে সাক্ষ্য না নিতে পারলে কারণ লিপিবদ্ধ করবেন। হ্যাঁ, কারণ লিপিবদ্ধ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? এরপর হচ্ছে যাকে গ্রেফতার করা হয়েছে তার স্বাক্ষর বা বিদ্যাঙ্গুলের ছাপ নিতে বলছে। যাকে গ্রেফতার করা হয়েছে তাকে তার স্বাক্ষর বা বিদ্যাঙ্গুলের ছাপ নিতে বলছে। এগুলো আপনাকে নিতে হবে। কোথা থেকে নিতে হবে? যদি আপনি বাড়িতে বসে গ্রেফতার করেন, এই যে কন্ডিশন কথা বললাম, এই যে কন্ডিশনের কথা বললাম, এটা কোথা থেকে গ্রেফতার করলে? বাড়ি থেকে গ্রেফতার করলে। এখন প্রশ্ন হচ্ছে যদি বাড়ির বাইরে থেকে গ্রেফতার করে তাহলে কি করবে? বাড়ির ভিতর থেকে গ্রেফতার করলে দৃশ্যমান আইডি কার্ড দেখাইতে হবে, গ্রেফতারের মেমো প্রস্তুত করে দেখাইতে হবে, কারণ লিপিবদ্ধ করতে হবে। যদি সাক্ষ্য না নিতে পারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আর তার স্বাক্ষর নিতে হবে অথবা বিদ্যাঙ্গুলের ছাপ নিতে হবে। আইডি কার্ড কে দেবে? পুলিশ দেবে গো? এই যে কর্তব্য কার? পুলিশের। যারা অ্যারেস্ট করবে তাকে, যিনি গ্রেফতার করতে গেছে তার আইডি কার্ড দেখাইতে হবে। মানে কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, পুলিশ যে গ্রেফতার করতে গেছে আইডি কার্ড মানে কি? তার সে যে পুলিশ, তার পরিচয় পত্র। মানে এখন যদি আসামি ধরতে যায়, আসামি জিজ্ঞাসা যে আপনি কি পুলিশ কিনা, এটা আমাদের হ্যাঁ এটা জিজ্ঞেস করতে হবে, ভেরিফাই করব। হ্যাঁ এই হচ্ছে আপনার বাড়ি থেকে গ্রেফতার করলে। এরপর হচ্ছে যদি বাড়ি ছাড়া অন্য স্থান থেকে গ্রেফতার করে তাহলে যত দ্রুত সম্ভব, বাড়ি ছাড়া যদি অন্য স্থান থেকে গ্রেফতার করে তাহলে দ্রুত কি করতে হবে? যত সম্ভব তার পরিবারের যারা আছে অথবা আত্মীয়স্বজন যারা আছে অথবা বন্ধু বান্ধব যারা আছে অথবা পছন্দের আইনজীবীর সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করতে দিতে হবে। যদি দ্রুত, এখানে আবার একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে 12 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার অধিক যেন না হয়। বাড়ির বাহির থেকে যদি আপনি কাউকে গ্রেফতার করে তাহলে যত দ্রুত সম্ভব অথবা অনধিক 12 ঘন্টার মধ্যে তার আত্মীয় স্বজনের সাথে কি করতে হবে? যোগাযোগ করতে দিতে হবে। কথা বলছেন? বন্ধুর সাথে অথবা তার পছন্দের আইনজীবীর সাথে কি করতে দিতে হবে? যোগাযোগ করতে দিতে হবে। বিষয়টা বুঝছেন? বিষয়টা ক্লিয়ার? সম্ভব 12 ঘন্টার মধ্যে। এরপর হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন থাকলে মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। তাকে আবার কি করতে হবে? সরকারি হাসপাতালে নিয়ে তার আবার মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। বিষয়টা ক্লিয়ার? এরপর আমরা চলে যাব 46 এর বি। 46 এর এ আমরা শেষ করলাম। 46 এর বি তে বলছে অফিশিয়াল রেজিস্টার প্রস্তুত করতে হবে। অফিশিয়াল রেজিস্টার প্রস্তুত করতে হবে। অফিশিয়াল রেজিস্টার প্রস্তুত করতে হবে। তবে এই রেজিস্টারে কি থাকবে? তাকে কোন কারণে গ্রেফতার করা হয়েছে, অভিযোগকারীর নাম ঠিকানা এবং তার আত্মীয়স্বজনের নাম ঠিকানা। অফিশিয়াল রেজিস্টারে থাকবে কোন কারণে গ্রেফতার করা হয়েছে, কোন কারণে গ্রেফতার করা হয়েছে। এরপর হচ্ছে অভিযোগকারীর নাম ঠিকানা, মানে কে আপনার বিরুদ্ধে অভিযোগটা করলো তার নাম ঠিকানা থাকতে হবে। অভিযোগকারীর নাম ঠিকানা মানে বাদী বা ফরিয়াদি যাই বলে, হ্যাঁ অভিযোগকারীর নাম ঠিকানা। এরপর 3 নম্বরে হচ্ছে তার গ্রেফতারকৃত ব্যক্তির আত্মীয় বা বন্ধুর নাম ঠিকানা। গ্রেফতারকৃত ব্যক্তির আত্মীয় বা বন্ধুর নাম ঠিকানা ওখানে কি করতে হবে? অফিশিয়াল রেজিস্টারে থাকতে হবে। এই গেল অফিশিয়াল রেজিস্টার। এরপর হচ্ছে 46 এর সিও আছে। 46 এর সিতে বলছে গ্রেফতারের তথ্য প্রদর্শন। 46 এর সিতে বলছে গ্রেফতারের তথ্য প্রদর্শন। এখন 46 এর সি এখানে লিখি একটু। 46 এর সিতে বলছে গ্রেফতারের তথ্য প্রদর্শন। এখন মহানগর এলাকায় পুলিশ
কমিশনার আর জেলা পর্যায়ে পুলিশ সুপার একজন এসআই কে দায়িত্ব দিবে। কাকে? একজন এসআই কে দায়িত্ব দিবে যে আপনি যত লোক আমার আন্ডারে গ্রেফতার হইতেছে, আমার জেলায় গ্রেফতার হইতেছে অথবা আমার মহানগরে গ্রেফতার হইতেছে, এর একটা কি করবেন, আপনি লিস্ট তৈরি করবেন। এই লিস্টটা কি করবেন, আপনি ডিজিটাল পদ্ধতিতে প্রদর্শন করবেন। মানে আপনি আগের মতো যে গুম টুম করে ফেলাইবেন এই ধরনের আর কোনো সিস্টেম নাই। কথা বুঝছেন? এই ধরনের কোনো সিস্টেম নাই। আপনি ডিজিটাল পদ্ধতিতে প্রদর্শন করবে। কে করবে? এসআই করবে। এসআই কে দায়িত্ব কে দেবে? এসআই কে দায়িত্ব দেবে পুলিশ কমিশনার আর জেলা পর্যায়ে হইলে পুলিশ সুপার। তাহলে 46 এর বুঝছেন গ্রেফতারের পদ্ধতি আর গ্রেফতারকৃত ব্যক্তির কর্তব্য। আর 46 এর ভিতরে বলছে অফিশিয়াল রেজিস্টার করতে হবে, অফিসে একটা রেজিস্টার থাকতে হবে। ও অফিশিয়াল রেজিস্টার আবার যখন চাইবে তখন পুলিশ অফিসাররা দিতে বাধ্য থাকবে। এখানে একটা কথা আছে, এই রেজিস্টার তৈরি করবে গ্রেফতারকৃত অফিসার এবং গ্রেফতারের তথ্য চাইলে দিতে বাধ্য থাকবে। ওই যে টাকার জন্য আগের মতো ঘুরাবা ওই সিস্টেম আর নাই, ওইটা আর চলবে না। বিষয়টা ক্লিয়ার? অফিশিয়াল রেজিস্টারে যে তথ্য থাকবে ওইটা দিতে পুলিশ অফিসার বাধ্য থাকবে। এইগুলো সবাইই জানা দরকার। এরপর হচ্ছে সিটি বলছে তথ্য প্রদর্শন করবে, শুধু অফিশিয়াল তথ্য ওখানে থাকবে না, ডিজিটাল পদ্ধতিতেও কি করবে, একজন এসআই কে দায়িত্ব দেওয়া হবে। জেলা পর্যায়ে পুলিশ সুপার দেবে আর মহানগর এলাকায় পুলিশ কমিশনার দেবে। এসআই কে দায়িত্ব দেবে কি আপনি তথ্য প্রদর্শন করেন ডিজিটাল পদ্ধতিতে, অনলাইনে থাকবে। হ্যাঁ, অনলাইনে থাকবে এবং সেগুলো কি করবে, সেখানে কার কার নাম থাকবে ডিজিটাল পদ্ধতিতে। কত ধারায় গ্রেফতারকৃত ব্যক্তির নাম, ঠিকানা, অপরাধের ধরন, কত ধারায় গ্রেফতার করলো, এগুলো কি করবে ডিজিটাল পদ্ধতিতে তথ্য ওখানে থাকবে। ফরিয়াদির নামও থাকবে, এগুলো বিস্তারিত ওখানে থাকবে। এখানে 46 এ ডিও আছে, গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তা দেওয়া বাধ্যতামূলক। গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য এবং নিরাপত্তা দেওয়া বাধ্যতামূলক। তাকে আপনি ঢুকাইছেন সুস্থ, এনএমএ পিডিটিতে অসুস্থ বানাইবেন, এগুলো কি চলবে না। এটা যার হেফাজতে থাকবে এটা তার দায়িত্ব। এরপর হচ্ছে মেডিকেল অফিসার কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তির চিকিৎসা পরীক্ষা করা। যদি তার স্বাস্থ্য খারাপ হয় তাহলে তাকে সরকারি মেডিকেলে চিকিৎসা দিতে হবে। যদি সে গুরুতর অসুস্থ হয় তাহলে ম্যাজিস্ট্রেটের ভিডিও কলে অনুমতির মাধ্যমে তাকে কি করতে হবে, হাসপাতালে নিতে হবে। ভিডিও কলের মাধ্যমে অনুমতি নিয়ে হাসপাতালে নিতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে মহিলা নার্স ডাক্তার দ্বারা তার পরীক্ষা করাইতে হবে। এটাও কি বাধ্যতামূলক করা হয়েছে। আপনি মহিলাদের ক্ষেত্রে পুরুষ কোনো ব্যবহার করতে পারবেন না। আরো আছে সামনে আলোচনা, আমরা একটু এই পর্যন্ত লিখবো।